জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি মুন্নাফ রশিদ। টাইম জোনে এগিয়ে থাকায় এরই মধ্যে 2024কে বিদায় জানিয়ে ইংরেজি নতুন বছর 2025কে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিউ ইয়ার ইভ উপলক্ষে জমকালো সাজে সাজানো হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজ ও অপেরা হাউস। এর আগে ইউনিয়ার ইভের জমকালো প্রদর্শনী দেখতে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলী শহর অকল্যান্ডের 328 মিটার লম্বা স্কাই টাওয়ারে ভিড় করেন দেশি বিদেশি পর্যটক ও স্থানীয়রা। চিরচেনা কাউন্টডাউন শেষে স্থানীয় সময় রাত 12টায় অকল্যান্ডের হারবার ব্রিজে শুরু হয় ভেক্টর লাইটের খেলা। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশও। বিকেলে 2024 সালের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রাম, কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেন নানা বয়সী মানুষ। বিকেল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে ঢল নামে দর্শনার্থীদের। পরন্ত বিকেলের রক্তিম আভায় রঙিন হয়ে ওঠে সমুদ্রের শান্ত সফেদ ঢেউ। প্রিয় মুহূর্তকে ধারণ করতে অনেকে মুঠোফোনে ক্যামেরাবন্দী হন। হাত নেড়ে বিদায় জানান খ্রিস্টীয় বছর 2024 সাল। লাল টকবগে সূর্য পতনের মধ্য দিয়ে শুরু হয় 2025 সাল। নতুন বছরকে স্বাগত জানান নানা বয়সী মানুষ। প্রিয়জনের সঙ্গে ফ্রেমবন্দি হয়ে অনেকে তোলেন সেলফি। বিদ্যুতের দুর্বল কানেকশন থেকে সচিবালয়ে আগুন লেগেছিল। বিস্ফোরকের কোনো আলামত মেলেনি বলে জানিয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এই তথ্য জানান কমিটি প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ভবনের নকশা ও বাতাসের গতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিটি জানিয়েছে নথিপত্রের কক্ষে আগুন লাগেনি, এ কারণে তেমন কোনো নথিপত্র নষ্ট হয়নি। এরপরও অধিকতর তদন্তের জন্য কিছু আলামত ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া ভবন দ্রুত সংস্কার করা হবে বলে জানান কমিটি প্রধান। এছাড়া সচিবালয়ে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার পাশাপাশি আগামী 10 দিনের মধ্যে অগ্নি নিরাপত্তার সুপারিশ দিতে বিশেষজ্ঞ তদন্ত টিমকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গত বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনের দুপাশে আগুন লাগে। এতে 8ম ও 9ম তলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে 8 সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান, এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে আপাত দৃষ্টিতে দুদিকে মনে হয়েছে। বাস্তবে সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুদিকে প্রবাহিত হয়েছে। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। জুলাই ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। জুলাই ঘোষণাপত্রের পক্ষে পাড়ায় পাড়ায় জনমত তৈরি করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় মার্চ ফর ইউনিটির আনুষ্ঠানিকতা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। দুপুর 2টার পর বক্তব্য দেওয়া শুরু করেন কেন্দ্রীয় নেতারা। তারা দাবি করেন জানুয়ারির 15 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আগামীর নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। ছাত্র জনতা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে, ঘোষণাপত্রে তাই আসবে বলে আশা করেন ছাত্র নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। প্রত্যেকটি রাজনৈতিক দলকে, ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। সরকারকে বলতে চাই, আজকে 5ই আগস্টের পরে আজকে এই পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই।
দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসে না। আপনি যদি মনে করেন বারবার বলতে থাকেন সিন্ডিকেট এক হাত থেকে আরেক হাতে গিয়েছে, তাহলে আপনার কাজটা কি? সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রোক্লামেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, এই প্রোক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। যেই খুনিরা এই দেশের বাইরে এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। এদিকে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর জানান, মার্চ ফর ইউনিটির কর্মসূচিতে যোগ দিতে খুলনা থেকে 25টি বাসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে ঢাকা খুলনা সড়কে তাদের গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করা হয়। শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিক্ষার্থী সহ আহত হয় অন্তত 20 জন। সংঘর্ষের কারণে প্রায় 2 ঘণ্টা বন্ধ থাকে মহাসড়ক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। বাতিল নয়, সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আমরা দেশ স্বাধীনের পরপর স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের একটা সংবিধান প্রয়োজন দরকার ছিল। সেক্ষেত্রে সেই মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়, ৭১কে অস্বীকার করার কোনো উপায় নেই। আর ২৪ কিংবা ১৮ কিংবা ৯০ এর সাথে কিন্তু ৭১-এর তুলনা হয় না। ৭১ আমাদের জন্ম হয়েছে, পরবর্তী ধাপগুলো আমাদের বিকাশের পথ। কাজেই সেই ক্ষেত্রে ৭১-এর সাথে কোনো কিছুর তুলনা করা চলে না। সংবিধানের সংশোধনের বেশ কিছু প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তাদের মতামত সংবিধান সংস্কার কমিটির কাছে দিয়েছে। আশা করি সেটা একটা বাস্তবায়ন আমরা দেখতে পাবো। দীর্ঘ 15 বছর পর রাজধানীতে প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করল ইসলামী ছাত্র শিবির। সকাল 9টায় আওয়ামী লীগ সরকারের আমলে নিহত শিবির কর্মীর পিতা সম্মেলন উদ্বোধন করেন। দীর্ঘদিন গুম থেকে ফিরে আসা নেতাকর্মীরাও তাদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। গুম হওয়া 500 নেতাকর্মীর 6 জন এখনও ফিরে আসেনি বলে জানান বক্তারা। বলেন, বিগত সময়ে সর্বোচ্চ নির্যাতনের শিকার হওয়ার পরও একটুও দমে যায়নি শিবির। বরং 24-এর গণঅভ্যুত্থান সফল করতে অসংখ্য নেতাকর্মী শহীদ হওয়ার পরও ঢাল হয়ে দাঁড়িয়েছিল রাজপথে। সম্মেলনে অংশ নেয়া 6,500 সদস্যদের সামনে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আলম বলেন, 24-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসন সহ বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে গ্রেপ্তারের আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকেই দাবি করে আসছে যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য।
এরা কিন্তু স্থানীয় সরকারের কথা নির্বাচনের কথা বলেন নাই। ওরা চাচ্ছেন যে তাড়াতাড়ি করে নির্বাচনটা করে একদম প্রতিনিধিত্বশীল জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা যাতে হস্তান্তর করা হয়। এটা হলো রাজনৈতিক দলগুলোর, বড় রাজনৈতিক দলগুলোর দাবি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই আসলে। কক্সবাজারের টেকনাফে আরও 8 জনকে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। ভোরে উপজেলার হোয়াইকং থেকে শামলাপুর যাওয়ার পথে 2টি অটোরিকশা চালক সহ তাদের অপহরণ করা হয়। তবে সিএনজি দুটি উদ্ধার করা হলেও এখনও পর্যন্ত অপহৃতদের নাম ঠিকানা জানা যায়নি। এর আগে সোমবার বনকর্মী সহ 19 জনকে অপহরণ করে প্রত্যেকের জন্য 1 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। তবে অপহৃতদের উদ্ধারে স্থানীয় ও বন বিভাগের সহায়তায় অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, পাহাড়ে থাকা রোহিঙ্গা সন্ত্রাসীরা একের পর এক অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এইসব অপহরণের সাথে আমি যতটুকু জানি রোহিঙ্গারা জড়িত, হয়তো আমাদের স্থানীয় কেউ লোকজনও থাকতে পারে। এখন তো রোহিঙ্গারা গ্রামে গঞ্জেও থাকে, বিভিন্ন ভাড়া করে থাকতেছে। তারা ইনফরমেশন দেয় এবং যাদেরকে চিনে না তারা এসে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণটা রোধ করতে গেলে যৌথ এবং সাঁড়াশি অভিযান দরকার, কারণ এই অপহরণটা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। পুলিশ, এপিবিএন, র্যাব, ফরেস্ট অফিসার এবং স্থানীয় জনগণ সহ আজকেও আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এখনো পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি। এই পর্যন্ত অভিযান চলছে এখনো পর্যন্ত। নতুন বছরকে সামনে রেখে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় যাত্রা শুরু করেছে ফুড কার্নিভাল। মঙ্গলবার বিকেলে বিভিন্ন আয়োজনের মাধ্যমে ফুড কার্নিভালের উদ্বোধন করা হয়। নানা রকম খাবার এবং স্বাদের ভিন্নতার পাশাপাশি এখানে রয়েছে নান্দনিক ইন্টেরিয়র। ফুড কার্নিভালে পাওয়া যাবে স্টেক অ্যান্ড সিজেল, পালফ অ্যান্ড বিনস ছাড়াও বার্গার, কফির মতো জনপ্রিয় সব খাবার। উদ্বোধনের পরপরই ক্রেতার চাপ সামলাতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের। ফুড কোর্টের বেশিরভাগ দোকানই তরুণ উদ্যোক্তাদের। খাবারের ভালো মান, স্বাস্থ্যসম্মত এবং সুন্দর পরিবেশে খাবার পরিবেশনে ক্রেতা চাহিদা বলে প্রত্যাশা তাদের। ফুড কোর্টে খাবারের স্বাদ নেওয়া ছাড়াও অনলাইনে খাবার অর্ডার করা যাবে এখানে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।